15% ভোটও পড়ে, তাহলে তো বোঝা যাচ্ছে যে আমাদের জুলাই আন্দোলন যে ভুল ছিল এটা 15 থেকে 20 ভাগ লোক বলছে, তাই না? এরকম একটা ইস্যুকে এই গণভোট পর্যায়ে নিয়ে যাওয়া কোনো রাজনৈতিক অপরিণামদর্শিতা ছাড়া আমি আর কিছুই মনে করি না। কারণ অন্য অন্য রাজনৈতিক দল বাধ্য করেছে, বিএনপি দেখেন 3টা অপশন দিয়েছে, যে সাংবিধানিক সংস্কার করতে গেলে সংবিধানে আমরা সংসদে যে করছি, যেটা আইন করে করা যায় সেটা নির্বাহী আদেশে করছি, অথবা আমাদের সুপ্রিম কোর্ট কোনো একটা রেফারেন্স দিক বা অবজারভেশন দিক, তাহলে সেভাবে করা যায়। আর তাদের বিশ্বাস করতে হবে যে যারা যাবে ক্ষমতায় তারা এটা না, আগেই এটা একটা কনফার্মেশন নিতে হবে, সেই কনফার্মেশন জন্য গণভোট। এখন কথা ঠিক আছে, গণভোট বাধ্য হয়ে সবাই মেনে নিতে হচ্ছে, যেহেতু নির্বাচনটা অপরিহার্য। কারণ সবার টার্গেট দেখবে নির্বাচনকে পিছিয়ে দেয়। এই যে গণভোটটা কখন হবে এটা নিয়ে আবার শুরু করছে, তো মোটামুটি সব যে নির্বাচন যেদিন হবে সে একসাথে 2টো নির্বাচন, গণভোট এবং সংসদ নির্বাচন। এখন কেবল আমি দেখলাম সংবাদে যে এই গণভোটের মধ্যে পিআর থাকতে হবে। চিন্তা করেন, মানে আপনি একটা সমাধান করবেন আর একটা ধরবেন, উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ানো। নির্বাচনকে পিছিয়ে দিলে কি হচ্ছে, যে এখানে যারা পিছাইতে চায় তারা অপরিপক্কের মতো কথা বলে, যে মনে হয় নির্বাচন পিছালে তারা শক্তি সঞ্চয় করবে, দল গুছাবে, প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলকে ড্যামেজ করবে। কিন্তু এই যে উল্টাপাল্টা বুদ্ধি, এর ফলে যে আপনার পরাজিত মাফিয়া, পরাজিত শক্তি, যে তার বয়ান, তার স্থান সে যে আবার দখল করার জন্য পায়, তারা তাড়াচ্ছে কলকাতার থেকে, এবং বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে। এবং এখনই টেলিভিশনে দেখি কথাবার্তা বলা শুরু হয়ে গেছে, পত্রপত্রিকায়, শেখ হাসিনার সে আয়ামে জাহেলিয়াত এর 1 বছর 17 বছর, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের তুলনামূলক একটা আলোচনাও শুরু হয়েছে, কে কতটা ভালো চিন্তা করেন। মানে তার মধ্যে হচ্ছে গণভোট, গণভোটে যদি আল্লাহ না করে যদি আপনার হেরে যায়, এই প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে, তাইলে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে একটা তামাশা করা হলো না? মানে তারা ভুল রক্ত দিল। আপনি আইনি জটিলতার কথা বলছেন, গণভোটের সেই আইনি জটিলতাগুলো কি হতে পারে? আইনি জটিলতা হলো কি, যে যেহেতু বর্তমানে আমাদের যে সংবিধান, এই সংবিধানের আপনার গণভোটের বিধানে 142 যে অনুচ্ছেদ, তার সে অনুচ্ছেদে গণভোট ছিল, ওই অনুচ্ছেদটা রিপিল করেছে 15th-15 সংশোধনের মাধ্যমে। তাহলে আপনি গণভোট দিচ্ছেন কিসের বলে? তা দেখলাম আমি নির্বাচন কমিশনের থেকে যে ঐক্যমত্য কমিশন, তারা বলছে যে একটা সরকারি ঘোষণায় বা একটা প্রেসিডেন্টের অর্ডিন্যান্সে নাকি এই গণভোটটা অনুষ্ঠিত হতে পারে। তাহলে আমার বক্তব্য দিলেন, একটা আদেশে দিলেন, এটা পরবর্তী সংসদ র্যাটিফাই করবে। কিন্তু এই গণভোট অনুষ্ঠিত হওয়ার আগে যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি, এই যে সাইদ আমাদের এই টকশোতে আছে, ও যদি বলে যে আমি এটা সংবিধান বহির্ভূত, আমি রিট করলাম, ও রিট করলো সংসদ। আর হাইকোর্ট করলো কি, এই রিটের বললো যে নির্বাচন আপাতত স্থগিত, এই রিট খারিজ না হওয়া পর্যন্ত বা রিট মীমাংসা না হওয়া পর্যন্ত নির্বাচন পিছিয়ে। এটা হতে পারে, আবার নাও হতে পারে, তাই তো? তার মানে আপনি একটা আনসার্টেনিটি তৈরি করবার জন্য বিভিন্ন মহলের অপপ্রয়াস, যে বাংলাদেশের গণতন্ত্রকে রিএস্টাবলিশ করা বা সেটেলমেন্ট করার কোনো ইচ্ছা আমি দেখলাম না। যে মানে বিএনপি এতগুলো অপশন দিল, বিএনপি এত ধৈর্যের পরিচয় দিল, যে আপনারা যত প্রস্তাব আনছেন, যত কিছু বলছেন না, সুপারফিশিয়াল একটা কথা বলে যাচ্ছেন, গণপরিষদ করতে হবে, গণভোট করতে হবে, বিচার করতে হবে, অমুক করতে হবে, আর্টিকেল এর ঢুকাইতে হবে, প্রধানমন্ত্রী ক্ষমতা লিমিট করতে হবে। প্রত্যেকটা বিএনপি একাডেমিকভাবে আপনার ফেস করলো, একাডেমিকভাবে এক্সপ্লানেশন দিল। এখন গণভোটটা কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি যেটা মনে করি, গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে টোটালি, এবং এর কনসিকুয়েন্স কি তাও আপনাকে বললাম। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাইদ খান, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ। আপনাকে স্বাগত জানাচ্ছি। সাইদ খান, গণভোট কি আপনার কাছে মনে হয় চাপিয়ে দেওয়া হয়েছে? জনাব আজিজুল বারী হেলাল বলছেন যে গণভোট চাপিয়ে দেওয়া হয়েছে, আইনি জটিলতা রয়েছে, এবং জুলাইয়ের যে স্পিরিট বা চেতনা সেটি ভুলুণ্ঠিত হতে পারে। যদি না ভোট পড়ে, সেক্ষেত্রে গণভোট যদি দেওয়া হয়, না ভোট পড়লে হয়তো জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে পারে। আপনি কি মনে করেন তাই? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক আজিজুল বারী হেলাল ভাইকে। আপনি যে প্রশ্নটি করলেন যে না ভোট বেশি পড়তে পারে বা হা ভোট বেশি পড়তে পারে, আমি সে বিতর্ক পর্যন্ত যাওয়ার
ম্যাচুরিটি এসেছে বলে আমার কাছে মনে হয় না। এখন এখানে বিতর্ক, হেলাল ভাই যেটি বললেন সেটি অত্যন্ত যৌক্তিক, কিন্তু আরও একটি জায়গা আছে, সেটি হচ্ছে যে আপনি গণভোট দিবেন একই দিনে দিবেন না আলাদা সময় দিবেন, সেটি একটি বিতর্ক রয়ে গেছে। এবং বিএনপি সহ আরো বেশ কয়েকটি দল, হেলাল ভাই তো বললেন বিএনপি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, বিএনপি সহ আরো বেশ কয়েকটি দল কিন্তু তাদের অবস্থান পরিষ্কার জানিয়েছেন। এখন এখানে ঐক্যমত্য কমিশন যেভাবে কাজ করছে, আমার কাছে মনে হয় কি এই ঐক্যমত্য কমিশন আসলে অনৈক্য তৈরি করে রাখার জন্য কাজ করছে কিনা আমার কাছে আপাতত মনে হচ্ছে। কারণ কোনটা দেখে মনে হচ্ছে? কারণ রাজনৈতিক দলগুলো শোনেন, গণতন্ত্রে কিন্তু শতভাগ ঐক্য হওয়া সম্ভব না, সেটি ভাবাটাই অমূলক। গণতন্ত্রে কি 100 ভাগ আপনার সাথে আমার মত মিলে গেলে সেটি গণতন্ত্র হলো? সেটি তো একনায়কতন্ত্রের মতো একটা অবস্থা, যে রাজা যা বললেন সবাই তা মেনে নিলেন, যে জাহাপনা জাহাপনা বলে বলে, সেটি তো হয় না। এখন এখানে অধিকাংশ রাজনৈতিক দল বা অধিকাংশ লোকের মতামত দিতে হবে। এখন গ্রামের যে কৃষক, যে শ্রমিক, সে কিন্তু এই গণভোট বোঝে না, সে কিন্তু ভোট বোঝে। আমি সাংবাদিকতা করবার কারণে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবার সুযোগ আমার হয়েছে এবং সেটি আমার পেশাগত দায়িত্ব। সাধারণ মানুষ কিন্তু ভোট চায়। সে এখন গণভোট কিসের জন্য করবেন? জুলাই স্পিরিটকে ধরে রাখবার জন্য? জুলাই স্পিরিট কি কোনো রাজনৈতিক দল অস্বীকার করেছে এ পর্যন্ত? জুলাই স্পিরিট তো কেউ অস্বীকার করেনি, ফ্যাসিস্ট ছাড়া। এখন ফ্যাসিস্টের বিষয়ে আপনার অবস্থান কি হবে সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোটের প্রসঙ্গ তুলেছিল জামায়াত। হ্যাঁ, জুলাই সনদ বাস্তবায়ন কে করতে চায় না? কেউ কি বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না? কোনো দল বলেনি, কোনো দল বলেনি। এখানে এই অবিশ্বাসটা কোথায়? এখানে কি অবিশ্বাস তো তারই থাকে যে হেরে যাওয়ার মানসিকতা থাকে। আপনি পরীক্ষায় ফেল করার মানসিকতা যখন থাকবে, তখন আপনি পরীক্ষায় ঢুকেই বলবেন যে খাতায় ভুল তো, প্রশ্নপত্রে ভুল তো, শিক্ষক ভালো না, হাজারটা ভুল আপনি বের করতে পারবেন। এটি তো হচ্ছে জনবিচ্ছিন্নতার একটি মানে আউটকাম। আপনার মতে সমাধানটা আসলে কিভাবে? সমাধান আসলে ভোট। জনগণ, একটি রাষ্ট্র, তার সাথে জনগণ সম্পৃক্ত থাকে। জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র কোন পথে চলবে। সেই যে সম্পর্ক ভেঙে ফেলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই সম্পর্ক পুনঃস্থাপন হচ্ছে 100 সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার। সেই জায়গাটি কিন্তু নিশ্চিত করতে হবে, সেই জন্য ভোট চাই। এখন গ্রামের কৃষক বা শ্রমিক, তারা কিন্তু এই গণভোট বোঝে না। হ্যাঁ, জুলাই স্পিরিট, জুলাই, আমি একজন ভিকটিম, আমিও চাই জুলাই চেতনা পরবর্তী যারা সরকারে আসবে এবং যারা রাজনৈতিক দলগুলো রয়েছে ক্রিয়াশীল, তারা সবাই এই জুলাই স্পিরিট ধারণ করুক। এখন এটা তো হচ্ছে জুলাই স্পিরিট চাপিয়ে দেওয়ার মতো, যে তুমি মানতে বাধ্য, এই ফ্রেমের মধ্যে হাঁটতে তুমি বাধ্য। এটি তো আসলে গণতন্ত্র হতে পারে না। এবং হেলাল ভাই যেটি বললেন, আমি একটু বিলম্বে এসেছি, দুঃখ প্রকাশ করছি সেজন্য। যদি কেউ একজন সংক্ষুব্ধ হয়ে রিট করে দেয়, আপনি যদি আইনের শাসন বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত তো সেই রায়টি দিয়ে নির্বাচনটি লিঙ্গার করে দিতে পারে। এবং এটি একটি মহল কিন্তু চাচ্ছে, সেটি হচ্ছে দিল্লির সুরে যারা কথা বলছে, ফ্যাসিস্টের সুরে যারা কথা বলছে, তারা কিন্তু চাচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে একটু এদিক সেদিক করা যায়। এবং এটি চক্রান্ত। কারণ কি জানেন, একটি পক্ষ কিন্তু এখন ক্ষমতায় আছে, একটি পক্ষ কিন্তু এখন ক্ষমতা ভোগ করছে। তো তারা চাচ্ছে তারা সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার না, প্রফেসর ইউনূস সরকার, একেবারেই বলবো আমি, প্রফেসর ইউনূস অসহায় হয়ে বসে আছেন। তিনি ফেব্রুয়ারির মধ্যে, পারলে আগে দিয়ে, উনি বিদায় নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত। একটি পক্ষ যারা এই মুহূর্তে ক্ষমতা এনজয় করছে, তারা চাচ্ছে এই ভোটটি যাতে না হয় এবং এই ভোট যাতে এক ধরনের বিতর্ক তৈরি হয়। যারা দেখেন না, পিয়ার, অমুক তমুক, নানান অজুহাত, বক্কর জক্কর সকাল সন্ধ্যা অজুহাত তুলছে। আর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র, আপনি দেখেন না নেপালে সরকার পতনের পরে ডেট দিয়ে দিয়েছে যে কবে ভোট হবে। আপনি বাংলাদেশে এসে এই সংস্কার, তো সকালে ওই সংস্কার, ঐক্যমত্য কমিশন, খালি ধারাবাহিকভাবে চিনি ছাড়া লাল চা আর সল্টেজ বিস্কুট খাওয়া। এগুলো কিছু রাজনৈতিক দল যাদের আসলে মেরিটলেস পলিটিক্যাল পার্টি বলবো আমি, যার স্বাভাবিক নিয়মে ভোট হলে তারা হয় শূন্য ভোট পাবে, না হয় সব ভোট পাবে, এরকম অবস্থানে রয়েছে। এখন তারা সমাদৃত হচ্ছে, ওই প্রধান উপদেষ্টার সাথে সকাল সন্ধ্যা মিটিং করতে পারছে। তাদের এক ধরনের, দে আর এনজয়িং দ্য পাওয়ার, দে থিংস they are important part of this state. নির্বাচন সে কারণে হতে পারে। হ্যাঁ, নির্বাচন হয়ে গেলে তাদের কোনো দাম থাকবে? আমি আসবো আপনার নির্বাচিত সরকার তাদেরকে ডাকবে এইভাবে সকাল সন্ধ্যা ডেকে একেবারে নানান জায়গায় রাষ্ট্রীয় অতিথি ভবনে তাদের আদর আপ্যায়ন করবে রাজনৈতিক সরকার যদি ক্ষমতা আসে? এই আশঙ্কা এবং আতঙ্কের জায়গা থেকে তারা এই নানান অজুহাত বের করছে যাতে নির্বাচনটি। আমি আসবো আপনার কাছে বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। সপ্তাহের দেশে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি আজিজুল বারী হেলাল ভাই। আপনার কাছে একটু আসছি যে পিআর ইস্যুটি আমরা লক্ষ্য করেছি যে অনেকটা ডেড ইস্যু হয়ে গেছিল রাজনীতি থেকে। এখন আবার নতুন করে আজকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলছেন যে পিআর দিতে হবে, গণভোটের সঙ্গে পিআর যুক্ত করতে হবে, এবং ইসলামী আন্দোলনের একজন নেতাও বলছেন যে পিআরের কথাটি। এটি আর রাজনীতিতে একের পর এক দাবি উঠছে, ইস্যু তৈরি হচ্ছে নির্বাচনে, যেখানে আর মাত্র 4 মাস বাকি। সমাধানটা আসলে কিভাবে হবে? আমার মনে হয় যে এইগুলো হলো আপনার একটা পলিটিক্যাল ট্রিক্স।
রাজনৈতিক কৌশল, রাজনৈতিক মাঠ গরম রাখার জন্য। এবং রাজনীতিতে এই সমস্ত দলগুলো তো মনে করেন প্রথম শ্রেণীর দল আগে ছিল না। ফ্যাসিবাদের বিদায়ের ফলে যে পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হয়েছিল, সেখানে আমাদের ধারণা ছিল যে আমাদের যে ছাত্র ভাইরা, আন্দোলনের পোস্টার বয় যারা, তারা যে এনসিপি করলো, এইটা আমার ধারণা ছিল যে এটা একটা দল হয়ে উঠবে এবং বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। কিন্তু এই শূন্যস্থানটা তারা তো পূরণ করতেই পারলো না। এবং সেখানে এই দ্বিতীয় সারির যে দলগুলো আছে, এরা এখন তাদের রাজনীতি বয়ান মানুষের মাঝে প্রচার করবার জন্য, রাজনীতিতে একটা ভাইব তুলবার জন্য, অর্থাৎ প্রথম শ্রেণীর রাজনীতি সংগঠন হিসেবে নিজেকে পরিচিত করবার জন্য বিভিন্ন রকম কথামালা বাজারে ছাড়ছে। কাদের কথা বলছেন? কারা প্রথম সারির দল? জামাত, ইসলামী আন্দোলন, আমি তো বললেন যে দুইটা নাম, যারা আর কি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুপারফিশিয়াল কতগুলো কথা বলছে, পিআর, এটা কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে, কেন হবে, এই পদ্ধতি বাংলাদেশের প্র্যাকটিস কিনা, এইসব নানান একটা একাডেমিক আলোচনা দরকার এইসব বিষয়ে। কিন্তু পিআর তো খারাপ কিছু না। তো তারা বলছে যে ফার্স্ট পোস্টটা না পিআর হবে, কেন হবে, কি জন্য হবে, আপনার কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়, তাই না? আমাদের এর ফলে আমাদের বেনিফিট কি, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কোনো বা ইকোনমিক্সের কোনো সমস্যা হবে কিনা, অনেক নানান প্রশ্ন আছে। এটার ফলে আমরা কি বেনিফিট পাবো? একটা বেনিফিট জানি যে তারা 2-4টা সিট হয়তো বেশি পাবে এর ফলে, হয়তো প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের ফলে হয়তো আগে 20টা সিট পেলে প্রপোর্শনাল 25টা সিট পেল। 2-4টা সিট বাড়ানোর একটা কৌশল এগুলো, ওদের জন্য বেনিফিট। দেশের কি বেনিফিট, এইসব একাডেমিক আলোচনা হওয়া উচিত না? 20টা কি আগে পেয়েছে তারা? আগে তো 20টা-25টা জামাত পাইতো, তো 19টা-20টা এরকম পাইতো। তো এইসব মানে এগুলো আমি এগুলো বলছি যে রূপক অর্থে যে 20টা পাইছে না 25টা পাইছে, আমি এইরকমই তো পাই তারা। এই সমস্ত কথাবার্তা যে বলে, তার পিছনের আপনার ব্যাখ্যা দিতে হবে। এতে রাষ্ট্রের বেনিফিট কি, জনগণের বেনিফিট কি, ইকোনমিক বেনিফিট কি, রাজনৈতিক বেনিফিট কি, সব কিছু বলতে হবে না। হঠাৎ আপনি এটা বলছেন, আমরা গ্রহণ করলাম। এবং এইটার আমরা সবাই যে আলোচনা করতেছি, এটা একটা স্কলার আলোচনা, বিভিন্ন টেলিভিশন আলোচনা, পত্রিকায় কলাম লিখছে, সব স্কলাস্টিক আলোচনা। বাট এটাকে আপনার পূর্ণাঙ্গভাবে অনুমোদন দিতে গেলে সংসদে যেতে হবে। এবং সংসদে একটা সংসদ সদস্য যারা রাজনীতিবিদ ইলেক্টেড, ওরা একটা আলোচনা করবে, তাই না? অর্থাৎ ইট উইল টেক টাইম। আপনি আজকেই বললেন, আজকেই করতে, আমি তো এর কোনো কারণ দেখি না। এই উদ্দেশ্য তো অন্য জায়গা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে নির্বাচনটা পিছিয়ে গেলে তাদের ভুল ধারণা যে তাদের শক্তি সঞ্চয় করতে পারবে। তারা রাজনীতিতে যেহেতু সেকেন্ড ডিভিশনের দল, এখন এরা একটু উপরের দিকে উঠবে, শক্তি গুছাবে, শক্তি সঞ্চয় করবে। কিন্তু এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে ড্যামেজ করার একটা ব্লেম গেমের মাধ্যমে ড্যামেজ করবে। কিন্তু এইটা তারা বুঝছে না যে এর ফলে যে বাংলাদেশের যে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার হাসিনার ভ্যানিটি ব্যাগটা নিয়ে আসলাম, সেই গণতন্ত্র পুনঃস্থাপন যদি করতে না পারি, তাহলে দেশের সার্বভৌমত্ব কোথায় গিয়ে পড়বে। এর সাথে ইকোনমিক সমস্যা দেখেন, গত 12 মাসে বাংলাদেশে প্রচুর রেমিটেন্স হয়েছে, আমি দেখলাম ইকোনমিক রেমিটেন্স হয়েছে। কিন্তু এই রেমিটেন্সগুলো আবার আমাদের এই ফ্যাসিবাদ যে লোন করে গেছিল, সেই লোন শোধ করতে যায় আমাদের ইকোনমিক্স আর ইন্টারনাল ভাইব্রেন্টটা হয়নি। এত রেমিটেন্স, কিন্তু আমরা দেখি কর্মসংস্থানের অভাব, লোক ছাঁটাই হচ্ছে, কিন্তু বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ইকোনমিক্সটা ফ্রাজাইল হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। এর সাথে শিক্ষা, চিকিৎসা, কৃষি সব আপনার ডেমলিশ হয়ে যাচ্ছে। এই যে একটা জবাবদিহিতামূলক সরকার, একটা ফাংশনেবল সরকার আসছে না, এর ফলে শুধু পলিটিক্যাল ক্ষতি না, ইকোনমিক্সের ক্ষতি হচ্ছে, সামাজিক বৈষম্য হচ্ছে, সামাজিক ক্ষতি হচ্ছে। ওই যে আপনার মব কালচার বেড়ে যাচ্ছে, একে অপরকে ট্যাগিং করছে যে অমুক চোরাচারের দোষর, অমুক রাজাকার, অমুক এই সেই, সমাজকে বিভক্ত করে ফেলা হচ্ছে। কারণ একটা জবাবদিহিতামূলক সরকার এবং একটি ফাংশনেবল সরকার নেই। এরা এই জিনিসটা বুঝছে না। ওনারা ওনাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ এবং এই স্বার্থ চরিতার্থ করবার জন্য বড় দেশের স্বার্থকে তারা জলাঞ্জলি দিচ্ছে। কিন্তু এই রাজনৈতিক তাদের কিন্তু এতে রাজনৈতিক স্বার্থ হাসিল হবে না। কারণ কি, আপনার ওই যে 71 সালেও আপনার রাজনৈতিক সিদ্ধান্ততে নিয়ে ভুল করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারেনি। আওয়ামী লীগও কিন্তু আপনার 24-এ
তাদের হীন রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করবার জন্য নির্বাচনগুলোকে মানে রিগিং করে তারাও তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে আলটিমেটলি বিদায় নিতে হয়েছে। অতএব যারা আজকে নির্বাচনকে পিছাতে চাচ্ছেন, যারা আজকে নির্বাচনকে অনিশ্চয়তা করতে তুলছেন, তাদের রাজনীতিও কিন্তু আপনার চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে আওয়ামী লীগের মতোই। আসবো আপনার কাছে সাইদ খান, আপনার কাছে আসি। শক্তি সঞ্চয়ের জন্যই কি পিআর বা গণভোট এইসব দাবিগুলো উঠছে, যেটি জনাব আজিজুল বারী হেলাল বলছেন, আপনি কি তাই মনে করেন? যে আমি হেলাল ভাইয়ের কথা রিপিট করবো না, আমার কাছে একটু হেলাল ভাইয়ের কথা ঠিক আছে, ওর পর থেকে আমি একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যে এই যে পিআর এটি একটু এক ধরনের প্রতারণা। আপনি দেখেন তারা পিআরের জন্য রাজপথে আন্দোলন করছে, আবার এই সরকারের সাথে, যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে পিআরের দাবিতে, সেই সরকারের সাথে বিশাল বহরে কিন্তু জাতিসংঘ সফর করছে। আবার তারা দেখেন পিআর চাচ্ছে, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এখানে তো প্রার্থী দেওয়ার কোনো সুযোগ নেই, তারা 300 আসনে প্রার্থী দিয়েছে, তাদের প্রার্থীরা 300 আসনে কিন্তু ওয়ার্ক করছে সকাল সন্ধ্যা। এটা তো জনগণের সাথে প্রতারণা ভাই। পিআর চাচ্ছেন আপনি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছেন, এখানে তো প্রার্থী দেওয়ার সুযোগ নেই আলাদাভাবে আসন ভিত্তিক। তা 300 আসনে প্রার্থী দিলেন কেন? বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যখন নির্বাচনের কথা মাথায় নাই, তারা রাষ্ট্রের নানান লুফলস নিয়ে যখন আলোচনা করছে, তখন ওই দলটি 300 আসনে প্রার্থী দিয়েছে। প্রথমে 296, পরে আরো 4টি দিয়েছে। এটি জনগণের সাথে এক ধরনের তামাশা করা, এক ধরনের প্রতারণা করা। আর পিআরে হ্যাঁ লাভ আছে কার জানেন? যারা পিআর চাচ্ছে তাদের। ওই হেলাল ভাই বললেন না তাদের কিছু আসন বাড়তে পারে, এখানে জনগণের কোনো লাভ নাই। পিআর দিলে চালের দাম কমবে না, পিআর দিলে আজকে 180 টাকা বেগুন, এটির এই দামে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, পিআর এইসব দাবি খেলা করে যদি নির্বাচনটাকে একটু পেছানো যায়, তাহলে তাদের সাংগঠনিক যে লাভটি, তারা রাজনীতিতে এক ধরনের ভাইব তুলবে, তারা দেখাবে এই যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অল্প কিছু পালিয়ে গেছে, বাকিরা তো এখানে রয়ে গেছে, তাদের কাছে যে তারা অনেক গুরুত্বপূর্ণ, অনেক শক্তিশালী, এটা প্রমাণ করতে পারবে। আপনি দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের কিছু লোক এখন দাড়ি টুপি মাথায় দিয়ে তারা নারায় তাকবীর স্লোগান তুলছে। হ্যাঁ, একটি ওই রাজনৈতিক দলের কর্মী হয়ে গেছে, অনেকে নেতা হয়ে গেছেন, পদপদবি পেয়ে গেছেন। এটি সময় যদি পাওয়া যায়, এই প্রবণতা আরো বাড়বে, তাদের দলে কর্মী সংখ্যা বাড়বে, এবং তখন সুবিধাজনক জায়গায় গিয়ে, সুবিধাজনক একটি সময় গিয়ে তারা আবার নির্বাচনের কথা বলবে। পিআর তারা ভালো করেই বোঝে যে পিআরে বাংলাদেশের কোনো সুফল হবে না। আমাদের অনেকে উদাহরণ দেয় না, জাপানের উদাহরণ দেয়। আরে জাপানের অর্থনীতি আর বাংলাদেশের অর্থনীতি কি এক নাকি? তো জাপানের তো মনে করেন জাপানের যে কালচার, সেই কালচার আমাদের কালচার। আমাদের এই জায়গায় হচ্ছে একই ভাষায় কথা বলি আমরা, একই সংস্কৃতি, একই জাতীয়তাও আমাদের একই। সুতরাং এখানে পিআরের দরকার নাই। তো পিআর কোন সব দেশে আছে জানেন? পিআর কোন সব দেশে আছে জানেন? যেই জায়গাগুলোতে অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস, ট্রাইবেল বেশি, হ্যাঁ, তাদেরকে মূলধারায় অন্তর্ভুক্ত। নির্বাচনে 4 মাস বাকি, তার আগে এত দাবির আসলে সমাধান পাগল হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। এখন দেখেন না, জোটের সঙ্গী বাড়ায়, নাম্বার বাড়ায়, আসলে এদের কোনো ভ্যালু আছে? এটি হচ্ছে যে বাজারে একটু আগে আলোচনার শুরুর আগে বলছিলাম, হেলাল ভাই মজা করে বলছিলেন যে এই বাজারে দেখা যায় কিছু মাছ ওঠে, যে মাছ আসলে কেউ কেনে না। তখন হয় কি, পাশে 5টা ইলিশ মাছ রেখে যে ভাই আপনি 1 কেজি ইলিশ মাছ কিনলে এখান থেকে 2টি মাছ ফ্রি। তো তারা এখন ওই যে জোটের সঙ্গী বলেন আর ভোটের সঙ্গী বলেন, তারা ওই ফ্রি জিনিসগুলো তাদের কাছে নিয়ে নিচ্ছে। আমি আগেই বলেছিলাম, এর আগে, বিরতির আগে, যে তারা যদি ভোট হয়, তারা জীবনে কেউ সংসদে প্রতিনিধিত্ব করতে পেরেছে কিনা আমি জানি না, আমার বয়স অত বেশি না, কিন্তু আমি 90 সাল থেকে নির্বাচন মোটামুটি দেখে আসছি, তারা কোনোদিন প্রতিনিধিত্ব করতে পারেনি। এখন হেলাল ভাই যে কথাটি বললেন, গুরুত্বপূর্ণ কথা, এখান থেকে কিন্তু বার্তা নিতে হবে, এটি বাংলাদেশের রাজনীতির জন্য অনেক ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কিন্তু একটি দল, তারা তাদের কর্মকাণ্ড, ফ্যাসিবাদী আচরণের কারণে তারা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আমাদের ছাত্র বন্ধুরা বা ছাত্র জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নতুন করে রাজনীতিতে আসছে, তাদের আকাশ সমান সম্ভাবনা ছিল। এই হেলাল ভাইরাই প্রশংসা করেছেন, মাথায় তুলে তাদেরকে নেচেছেন। আজকে তাদের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদেরকে কিন্তু মাথা থেকে নামিয়ে ফেলেছে। তো সেই জায়গায় একটি সম্ভাবনা তাদের তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা যদি, সেই সুযোগটা যদি তারা নিতে পারতো, আজকে যারা পিআর বলেন আর নানান দাবিতে আন্দোলন করছে, এরা রাজনীতিতে থার্ড ফোর্স ছিল, থার্ড ফোর্সই থাকতো, এরা এত বেশি প্রাসঙ্গিক হতো না। এই ভ্যাকুয়ামটি দখল করবার জন্য তারা মনে করতেছে, ফার্স্ট বাদ দিলে মনে করেন আপনি বিএনপিকে যদি 1 ধরেন, তাদের অবস্থান 99 নম্বরে। এখন 1 এবং 99 এর মাঝখানে কিছু নাই, তো এজন্য তারা মনে করতেছে 1-এর পরেও 99, 98-এর পরেও 99। সুতরাং আমরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিএনপিকে। এটি হচ্ছে কি, ওই যে
রাজার গালে মশা পড়ার মতো। গালে মশা পড়ে, রাজা মাঝে মাঝে চর দেয়, তো মশা দেখায় দেখছো আমি রাজার গালে চর দেয়াইছি। এখন বিএনপিকে নিয়ে এই যারা পিয়ার নিয়ে নাচানাচি করছে না, তারা বিএনপির গালে নিজেকে দিয়ে নিজে চর দেওয়ায়। এটি আসলে কিছু না, এটি রেটরিক, এটি কেটে যাবে শুধুমাত্র ভোট শুরু হলে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি জনাব আজিজুল বারী হেলাল। আপনার কাছে আসি। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, অন্যথা নির্বাচন হবে না বলে জানিয়েছেন আপনার দলেরই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখনো কি শঙ্কা কাটলো না? আমরা তো চাইছিলাম ডিসেম্বরে নির্বাচন হোক। আমরা আরো চাইছিলাম যে 7ই আগস্টে আমরা যখন সরকার গঠনের একদিন আগে, সরকার তখন গঠনের তখনই আমরা নির্বাচন চাইছিলাম, যে দ্রুত। মানে আমরা একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, 50 বছরের রাজনৈতিক দল, 4 বার ক্ষমতায় আছে, এই অভিজ্ঞতাতে আমরা ফোরসাইট করতে পারছিলাম আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যে এই নির্বাচনকে অনিশ্চয়তা করবার জন্য বিভিন্ন